ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ভিডিওতে আলোচনা করব ভারতবর্ষের স্বাধীনতার পর সংবিধান রচনার ক্ষেত্রে ব্রিটিশ উপনিবেশিকতাবাদের প্রভাব সম্পর্কে। আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ 190 বছর ধরে বিদেশি সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি ব্রিটিশ সরকারের অধীন ছিল। বহু আন্দোলন, বহু লড়াই সংগ্রাম, বহু রক্তের বিনিময়ে এবং শেষ অবধি ভারতের জাতীয় কংগ্রেসের নেতাদের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার আপোষ রফার মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করেছে। আমরা ভারতবর্ষের জাতীয়তাবাদী সংগ্রামের প্রভাব ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে আলাদাভাবে আলাদা ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 190 বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার দেশের ইংরেজ সরকার কিভাবে কত সময় ধরে তারা ভারতবর্ষকে শাসনের নামে শোষণ এবং অত্যাচার করেছে এবং কোন কোন আইনের মাধ্যমে কিভাবে ভারতকে শাসন করেছে, সেই বিষয়টি আজকের আলোচনার বিষয়। আমরা জানি 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লার সঙ্গে ক্লাইভ নবাবের সেনাপতির সঙ্গে মির্জাফরের সঙ্গে গোপন চুক্তি করে। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় যুদ্ধের নামে প্রহসন, যুদ্ধের নামে নবাবের বাহিনী সেনাপতির নির্দেশে নীরব দর্শকের ভূমিকা পালন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ জয়লাভ করে। এখানে প্রকৃতপক্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির পরীক্ষা হয়নি। তারপর আমরা দেখেছি মির্জাফরের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোপন চুক্তি অনুযায়ী মির্জাফরকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদে অধিষ্ঠিত করে। তারপর মির্জাফরের কাছ থেকে যখন অর্থ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না, মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে তারই পুত্র নাজিমউদ্দৌলাকে ক্ষমতায় বসান। তারপর মির্জাফরের জামাতা মীর কাসিমকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদে অধিষ্ঠিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের রাজনৈতিক দায়িত্ব, ভারতবর্ষের বাংলা তথা গোটা ভারতবর্ষের রাজনৈতিক দায়িত্ব নিজের হাতে গ্রহণ না করে বাংলা, বিহার, উড়িষ্যার
নবাব পদে একজন নবাবকে অধিষ্ঠিত করে বাংলাকে শোষণ করা এবং নবাবের হাতে নিজামতির দায়িত্ব, আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব ন্যস্ত করেছে। আমরা লক্ষ্য করেছি 1764 সালে বক্সার যুদ্ধে মীর কাসিম, বাংলা বিহার উড়িষ্যার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং গোটা ভারতবর্ষের সম্রাট দ্বিতীয় শাহ আলম, তিন মিলিত শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে। বক্সার যুদ্ধ প্রকৃত যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক শক্তির দক্ষতা প্রমাণিত হয়। সামরিক শক্তির দিক থেকে তারা অনেক বেশি, এটা প্রমাণ হলো। কিন্তু 1765 সালে কোম্পানি দেওয়ানি লাভ করে, কোম্পানি রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রহণ করে, রাজকোষের উপর নিয়ন্ত্রণ কায়েম করে, কিন্তু রাজনৈতিক আধিপত্য সরাসরিভাবে বিস্তার করতে চায়নি। এইভাবে 1772 সাল পর্যন্ত নবাব পদ রেখে দিয়ে নবাবকে পাপেটে পরিণত করে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার শাসন কার্য পরিচালনা করেছে। তারপর ব্রিটিশ সরকার কোম্পানির মাধ্যমে ভারতকে শাসন করার পরিকল্পনা নেয়। 1773 সালে প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাশ করে ব্রিটিশ পার্লামেন্ট। এই আইনের মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যা তথা গোটা ভারতবর্ষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে শাসন করার পরিকল্পনা নেয় এবং এই আইনের মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে, মূল ক্ষমতা ব্রিটিশ সরকারের হাতে থাকবে। 1773 সালের আইন অনুযায়ী নবাব পদের অবসান ঘটে, গভর্নরের পদ সৃষ্টি হয়। বাংলার গভর্নর হিসাবে ওয়ারেন হেস্টিংসকে ইংল্যান্ডের শাসক প্রধান রাজা বা রানী নিয়োগ করেন এবং ওয়ারেন হেস্টিংস তাকে সাহায্য করবার জন্য আরও 4 জন সদস্যকে ব্রিটিশ সরকার তার শাসক প্রধান নিয়োগ করেন। 73-এর রেগুলেটিং আইনে বলা হয় ভারতবর্ষে বাংলাতে একটা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত করা হবে। 1774 সালে প্রথম কলকাতাতে সুপ্রিম কোর্ট স্থাপিত হলো। এলাইজা এমপে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 73-এর আইনের মাধ্যমে 1773-এর রেগুলেটিং আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতকে শাসন করতে থাকে। আমরা এখানে একটু জেনে নেব 1757 থেকে 1857 পর্যন্ত, অর্থাৎ মহাবিদ্রোহের আগে পর্যন্ত ভারতবর্ষকে শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই কোম্পানির উপর 1773 সালের আইনের নিয়ন্ত্রণ ছিল। আমরা দেখব যে কোম্পানির উপর ইংরেজ সরকার কঠোর নিয়ন্ত্রণ রাখার জন্যে বিভিন্ন সময়ে আইন পাশ করেছে। সেগুলো আজকের ভিডিওতে আলোচনা আমি করব। আমরা লক্ষ্য করি এই যে 100 বছর
1757 থেকে 1857 এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শাসন করেছে। আর 1858 থেকে 1947 এই 90 বছর ইংরেজ সরকার ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমে সরাসরিভাবে ইংল্যান্ডের রাজা বা রানীর নামে সরাসরিভাবে শাসন করেছে। তাহলে আমরা দেখছি ব্রিটিশ শাসন দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হলো 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে শাসন করেছে, ব্রিটিশ সরকারই শাসন করেছে বিভিন্ন আইনের মধ্য দিয়ে। আমরা যে রেগুলেটিং আইনের কথা বললাম, এই আইনের মাধ্যমে ব্রিটিশ কোম্পানিকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর 1858 থেকে 1947 এই যে সময়কাল, এই সময়কাল হচ্ছে ব্রিটিশ সরকার সরাসরিভাবে শাসন করেছে। এই সময়টা হচ্ছে 90 বছর, টোটাল 190 বছর। 1781 সালে 1773 সালের আইনকে সংশোধন করে ব্রিটিশ পার্লামেন্ট। 1781 সালের আইনকে বলা হয় অ্যামেন্ডিং অ্যাক্ট। এই অ্যামেন্ডিং অ্যাক্টে কলকাতা সুপ্রিম কোর্টের যে বিচার করার এখতিয়ার, তার এখতিয়ারকে সীমিত করা হয়, গভর্নরের ক্ষমতাকে সীমিত করা হয় এবং গভর্নর ব্রিটিশ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এ কথা এই অ্যামেন্ডিং অ্যাক্টে বলা হলো। 1784 সালে পিটস অ্যাক্ট পাস হয়, পিটস ইন্ডিয়া অ্যাক্ট নামে পরিচিত। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কি? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিটের নামে পার্লামেন্ট আইন তৈরি করে। ভারতবর্ষের বাংলার তথা ভারতের যে গভর্নর নিযুক্ত হবেন, সেই গভর্নরের সঙ্গে যারা সদস্য থাকবেন তাদের ক্ষমতাকে আরও বেশি সীমিত করা হলো এবং তারা কোম্পানিকে কিভাবে নিয়ন্ত্রণ করছে সেটা ব্রিটিশ সরকারকে গভর্নর জেনারেল বা বড়লাট জানাবে, এ কথা স্পষ্টভাবে পিটের ভারত শাসন আইনে বলা হলো। তারপর 1786 সালের অ্যাক্ট। 1786 সালে ব্রিটিশ পার্লামেন্ট আর একটি আইন পাশ করলো। সেই আইনের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার গভর্নর পদে ওয়ারেন হেস্টিংসকে বাতিল করে লর্ড কর্নওয়ালিসকে গভর্নর করা হলো, বড়লাট করা হলো। কর্নওয়ালিস বিভিন্ন ক্ষেত্রে শাসন সংস্কার করেন, ব্যাপক পরিবর্তন করেন ভূমি বন্দোবস্তের ক্ষেত্রে। তারপর আমরা লক্ষ্য করব 1793 সালে ব্রিটিশ পার্লামেন্ট আর একটি আইন পাশ করে। এই আইনের নাম হলো চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট মানে হলো সনদ আইন। এই আইনের মাধ্যমে বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও 10 বছর ব্যবসা বাণিজ্য করতে পারবে, এই অনুমতি কোম্পানিকে দেওয়া হলো এবং কোম্পানি স্বাধীন মতো ভারতবর্ষে কৃষকদের কাছ থেকে যেভাবেই হোক, জমিদারি ব্যবস্থার মাধ্যমেই হোক আর অন্যভাবেই হোক, ভূমি রাজস্ব আদায় করবে। কোম্পানিকে এই ক্ষমতা সনদ আইনের মাধ্যমে দেওয়া হলো 1793 চার্টার আইনে। 1813 সালে
আর একটা চার্টার আইন ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করলো। 1813 সালের চার্টার আইনে বলা হলো, এতদিন ধরে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে একচেটিয়াভাবে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়েছে। এই একচেটিয়া অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পাবে না। ইতিপূর্বে ইংল্যান্ডে অন্যান্য কোম্পানি, ব্যবসায়ী কোম্পানি এবং ধনিক বণিক তারা ভারতে ব্যবসা বাণিজ্য করতে চায়, তাদেরকে ব্রিটিশ পার্লামেন্ট কোনো অনুমোদন দেয়নি। আমরা কথা জানি যে ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা করার অধিকার প্রদান করেছে 1607 সালে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন ধরে একচেটিয়াভাবে, বিশেষ করে কোম্পানি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের আইনের মাধ্যমে কোম্পানিকে একচেটিয়া অধিকার দিয়েছি। আর নয়, 1813 সালের আইনের মাধ্যমে কথা বলা হলো যে কোম্পানি আর একচেটিয়াভাবে বাণিজ্য করতে পারবে না। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও 20 বছর বাণিজ্যের অধিকার পেল 1813 সালের সনদ আইনে। 1813 সালের আইনে বাংলা তথা বিহার, উড়িষ্যা তথা ভারতবর্ষে তোমার শিক্ষার ক্ষেত্রে সরকার 1 লক্ষ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিল। প্রতি বছর 1 লক্ষ করে টাকা দেবে শিক্ষা বিস্তারের জন্য। তারপর ব্রিটিশ পার্লামেন্ট 1833 সালের চার্টার আইন পাশ করে, সনদ আইন পাশ করে। এই আইনে বাংলার যে গভর্নর ছিল 1773 সালের আইনের মাধ্যমে, চার্টার আইনের রেগুলেটিং আইনের মাধ্যমে বাংলার গভর্নর নিযুক্ত হয়েছিল। সেই বাংলার গভর্নর আর বাংলার গভর্নর হিসাবে থাকবে না, বাংলার গভর্নরই হবে ভারতের গভর্নর। আর বাংলার গভর্নর, এই কথাটি উঠে গেল, বাংলার গভর্নর আজ থেকে 1833 সাল থেকে ভারতের গভর্নরে পরিণত হলো। চার্টার আইনে শিক্ষার ব্যাপারে কমিশন তৈরি হয়েছে। চার্টার আইনে আইন তৈরি করার ক্ষেত্রে 1833 আইন তৈরি করার ক্ষেত্রে আইন কমিশন তৈরি করেছে। এই কমিশন আইন রচনা করবে, গভর্নরকে সাহায্য করবে। 1833-এর যে চার্টার আইন, এটা খুবই গুরুত্বপূর্ণ আইন। তারপর ব্রিটিশ পার্লামেন্ট 1853 সালে চার্টার আইন পাশ করে। এই ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইনের মাধ্যমে ভারতকে শাসন করে, কোম্পানিকে আরও বাণিজ্য করার অধিকার প্রদান করে, কোম্পানিকে তার শাসনকাল বজায় রাখে যে কোম্পানি ভারতকে শাসন করবে। কিন্তু আমরা দেখলাম 1857 সালে মহাবিদ্রোহ হয়েছে। বিদ্রোহ 1857 সালের আগে বহু কৃষক বিদ্রোহ দেখা দিয়েছে। এই বিদ্রোহগুলি ছিল বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময়ে। বিদ্রোহগুলির মধ্যে কোনো যোগাযোগ ছিল না, বিদ্রোহগুলি জাতীয় রূপ পায়নি। তাই কিন্তু ইংল্যান্ডের ব্রিটিশ সরকার খুব একটা গুরুত্ব দেয়নি বিদ্রোহগুলিকে। কিন্তু মহাবিদ্রোহ সিপাহীদের মধ্য থেকে শুরু হলেও এই বিদ্রোহ জাতীয় সংগ্রামে পরিণত হয়। এই বিদ্রোহকে অনেক ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রাম বলেন, প্রথম স্বাধীনতা সংগ্রাম। তাই এই বিদ্রোহকে গুরুত্ব দিয়েছে। ইংল্যান্ডের রানী
ভিক্টোরিয়া, রানী মহারানী ভিক্টোরিয়া, তিনি ঘোষণা করলেন পার্লামেন্টে যে এতদিন কোম্পানি শাসন করেছে ভারতবর্ষে, এই শাসনকালে আমরা লক্ষ্য করেছি যে বহু বিদ্রোহ, ছোট ছোট বিদ্রোহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়েছে, সেগুলিকে কোম্পানি সরকার দমনও করেছে, কঠোর হাতে দমন পীড়নের মধ্য দিয়ে বিদ্রোহকে স্তব্ধ করে দিয়েছে, কথা ঠিকই। কিন্তু এই যে বিদ্রোহ, মহাবিদ্রোহ, ভারতবর্ষে এই মহাবিদ্রোহের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে। এবং এই বিদ্রোহ যদি ভবিষ্যতে হয় তাহলে আরও বড় ধরনের বিদ্রোহ হবে, তাতে ব্রিটিশ শাসনের মৃত্যু ঘণ্টা বেজে উঠবে, ওখানে ব্রিটিশ উপনিবেশ আর থাকবে না। তাই 100 বছর কোম্পানি শাসনের পর ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে রানী ভিক্টোরিয়া ঘোষণা করলেন, মহারানীর ঘোষণা নামে পরিচিত, যে এখন থেকে ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটেনের সংসদীয় গণতন্ত্রের মন্ত্রিসভা শাসন কার্য পরিচালনা করবে। তাই আমরা বলেছি যে 1757 থেকে 1856 এই 100 বছর কোম্পানি ভারতবর্ষকে শাসন করেছে। এইবার ব্রিটিশ সরকার সরাসরি ভারতবর্ষকে শাসন করার জন্যে বিভিন্ন ধরনের আইন পাশ করেছে। এই আইনগুলো আমরা একে একে আলোচনা করব। কোম্পানির হাত থেকে শাসন কেড়ে নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট আইন তৈরি করলো। সেই আইনের নাম হলো তোমার ইন্ডিয়া রুল অ্যাক্ট, ভারত শাসন আইন, ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টের তৈরি আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্য দিয়ে কোম্পানির হাত থেকে শাসনভার দায়িত্ব নিয়ে নিল ব্রিটিশ সরকার, এবং ইংল্যান্ডের রাজা বা রানীর নামে এখন থেকে শাসন কার্য পরিচালনা হবে। নতুন করে কাউন্সিল তৈরি হলো, নতুন করে সচিব তৈরি হলো, সচিব পদ। সেই সচিবকে ইংল্যান্ডের রানী বা রাজা নিয়োগ করবেন। এইভাবে সরাসরি ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদী প্রক্রিয়া, উপনিবেশিক প্রক্রিয়া চালু করলো। এবং আমরা দেখব 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরিভাবে ভারতকে শাসন করার জন্যে আর একটা আইন পাশ করলো। সেই আইনের নাম হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মধ্য দিয়ে ব্রিটিশ সরকার তার ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করার জন্য এবং ভারতবর্ষের মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করার জন্যে কাউন্সিল তৈরি করলো, একটা পরিষদ তৈরি করলো। সেই পরিষদের সদস্য সচিব থাকবেন, সেই পরিষদের সদস্য ইংল্যান্ডের রাজা বা রানীর দ্বারা নিযুক্ত সদস্য থাকবেন, কিন্তু তারাই ভারতবর্ষকে শাসন করবে। আর কাউন্সিল এবং সচিব ভারতবর্ষকে শাসন যেভাবে করছে তার জন্য রেসপন্সিবল থাকবে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। 1892 সালে আর একটা আইন ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করলো। এই আইনের নামও ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে আরও কাউন্সিলকে এবং সচিবকে, বড়লাটকে আরও বেশি ক্ষমতা দেওয়া হলো, এবং ভারতবর্ষে যাতে শাসন ব্যবস্থা সুদৃঢ় হয়
ইংরেজ সরকারের শাসন ব্যবস্থা সুদৃঢ় হয় সেদিকে এই কাউন্সিল অ্যাক্টে নজর দেওয়া হলো। আমরা তারপর লক্ষ্য করব ভারতবর্ষকে শাসন করবার জন্য ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষে তোমার একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তৈরি করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে বলা হলো যে ভারতবর্ষে আইনসভা তৈরি করা হবে। 1909 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই আইনসভাতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে মুসলিম লীগের দাবি অনুযায়ী, যে মুসলিম লীগ 1906 সালে আগা খাঁর নেতৃত্বে ঢাকার নবাব সলিমুল্লাহের প্ররোচনায় গঠিত হয়েছে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য ভারতবর্ষে যে তোমার অ্যাক্ট তৈরি হয়েছে, তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909 সালে, সেই অ্যাক্ট অনুযায়ী তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। সচিব মরলি এবং বড়লাট বা গভর্নর মিন্টো, এই দুজনের নাম অনুযায়ী 1909-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের অর্থাৎ ভারত শাসন আইনকে মরলে মিন্টো সংস্কার আইনও বলা হয়। তারপর 1909 সালে তোমার যে আইনসভা ভারতবর্ষে তৈরি হলো এবং তার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে সঙ্গতি রেখে আর একটা আইন পাশ করলো, ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করলো, সেই আইনও ভারত শাসন আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এইটাও কিন্তু ব্রিটিশ সরকার তৈরি করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্য দিয়ে প্রথম মহাযুদ্ধে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা মহাযুদ্ধে আমাদের সমর্থন করো, তোমাদের দাবি স্বায়ত্তশাসনের দাবি আমরা মেনে নিব। কিন্তু 1919-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই আইনকে তোমার বলা হয় মন্টেগু চেমসফোর্ড আইন। মন্টেগু হচ্ছে তোমার সচিব এবং দুজনের নাম অনুযায়ী, সচিব এবং গভর্নরের নাম অনুযায়ী, বড়লাটের নাম অনুযায়ী মন্টেগু চেমসফোর্ড আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এই আইনের মাধ্যমে ভারতবর্ষের মানুষের দাবি, ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের দাবি তো মানা হয়নি, তার পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্ট তোমার আইন পাশ করেছে রাওলাট আইন, যে আইন হচ্ছে কুখ্যাত আইন, বিনা বিচারে আটক, যত ইচ্ছা শাস্তি দান, আটকের কোনো কারণ জানানো হবে না। ভারতবর্ষের সংগ্রামী জাতীয়তাবাদ, সশস্ত্র সংগ্রামী মানসিকতাকে ধ্বংস করার জন্যই এই রাওলাট আইন পাশ করে। এই আইনের প্রতিবাদ করলে আমরা লক্ষ্য করেছি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 13ই এপ্রিল। তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের লক্ষ্য আমরা স্পষ্টভাবে লক্ষ্য করি। ইন্ডিয়া অফ গভর্নমেন্ট অ্যাক্ট 1919 এটা সঠিকভাবে কার্যকরী হলো কি না, তার জন্য সাইমন কমিশন পাঠিয়েছে। ভারতবর্ষের রাজনৈতিক নেতারা বলেছেন সাইমন গো ব্যাক। তারপর আমরা দেখলাম 1932 সালে ভারতবর্ষের জাতীয়তাবাদকে দ্বিখণ্ডিত করার জন্য হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তিনি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করলেন। সম্প্রদায়গতভাবে সংখ্যালঘুদের
নির্বাচনে আসন সংরক্ষণের ব্যবস্থা ঘোষণা করেছিলেন। আমরা এটা স্পষ্টভাবে লক্ষ্য করেছি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আইনগতভাবে ডিভাইড অ্যান্ড রুল তৈরি করেছেন। আমরা লক্ষ্য করেছিলাম 1905 সালে লর্ড কার্জন বঙ্গের হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ঐক্য, যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, সেটাকে নষ্ট এবং ধ্বংস করবার জন্যে প্রশাসনিক বাহ্যিক যুক্তি দেখিয়ে বাংলাকে বিভাজন করেছিলেন। সেই বিভাজনের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কট আন্দোলন হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি সেই বিভাজন তুলে নিতে বাধ্য হয়েছে 1911 সালে। তারপর আমরা দেখব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন পাশ হয় 1935 সালে। এই আইনে ভারতবর্ষকে যুক্তরাষ্ট্রীয় শাসনের মাধ্যমে পরিচালনা করতে চাই। ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করতে চাই বা করেছে। ভারতবর্ষের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের ব্যবস্থা গৃহীত হয়েছে। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা সৃষ্টি করেছে এবং এই আইনের মাধ্যমে ভারতবর্ষে একটি স্বাধীন গণপরিষদ গঠনের কথা বলা হয়েছে। যে গণপরিষদ গঠনের দাবি 1906 সাল থেকে ভারতবর্ষের নেতারা করে এসেছিল। সেই দাবিকে 1935 সালের ভারত শাসন আইনে মেনে নেওয়া হলো এবং এই গণপরিষদ গঠন করবে। গণপরিষদ স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করবে। ভারতবর্ষ তখন পরাধীন, কিন্তু ভারতবর্ষের সংবিধান ভারতীয়রা করবে। ভারতের নেতৃত্বে, ভারতের সদস্যদের নিয়ে গণপরিষদ তৈরি হবে। আমরা লক্ষ্য করলাম 1937 সালে যে প্রাদেশিক নির্বাচন হলো প্রদেশগুলিতে, তখন রাজ্য ছিল না, প্রদেশ ছিল। সেই নির্বাচনগুলিতে যারা নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে, তখন ভোট হয়েছিল, সার্বিক ভোটাধিকার ছিল না মানুষের। 14% মানুষ প্রাদেশিক নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে ভোট দিয়েছিল। আর এই 14% মানুষ ফের ভোট পেয়ে প্রাদেশিক নির্বাচনে যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের নিয়েই 1946 সালে গণপরিষদ গঠিত হয়েছে। তারপর এই যে 35 সালের আইনের প্রভাব আমরা স্বাধীন ভারতবর্ষের সংবিধানের বহু জায়গায় আমরা লক্ষ্য করব। যাই হোক, আমরা ব্রিটিশ শাসনকালে এতগুলো আইন সম্পর্কে আলোচনা করলাম। যে আইনগুলো হচ্ছে, এক কথায় সব আইনগুলো ব্রিটিশ সরকার তৈরি করেছে ভারতবর্ষকে শাসন করবার জন্য। শাসনের নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, বঞ্চিত করেছে। ভারতবর্ষের জাতীয় সংগ্রামী নেতারা, তারা জমিদার, তারা বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে, সামন্তবাদী শক্তির প্রতিনিধিত্ব করেছে। তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সরাসরিভাবে সংঘর্ষে লিপ্ত হয়নি। তারা বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের জাতীয় সংগ্রামকে পরিচালনা করছে। এর আলাদা ভিডিও আমি করব। আজকের আমার আলোচনার বিষয় হলো যে আমরা ব্রিটিশ পার্লামেন্ট আর ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, সেই স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু আইন তৈরি করেছে। স্বাধীনতা ভারতবর্ষের মানুষ পাবে। বহু মানুষ লড়াই করে মৃত্যুবরণ করেছে। জাতীয় কংগ্রেসের নেতারা জমিদারের সন্তান, তারা ধনিক বণিক শ্রেণীর স্বার্থ রক্ষা করার ধারকবাহক। তারা উদারনীতিবাদী গণতন্ত্রে বিশ্বাসী। তারা বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেনি।
গান্ধীজির যতই জাতির জনক হোক না কেন, তিনি সূর্য সিংয়ের যখন ফাঁসি হয়েছিল, তার দেহ যখন সমুদ্রের গভীর জলে নিক্ষেপ করেছিল এবং তার ফাঁসির আগে যে দাঁত উপড়ে নিয়েছিল, অকথ্য অত্যাচার করেছিল, বিনয় বাদল দীনেশ এদের যে প্রাণ দিয়েছেন দেশের জন্য, এদের পথ ভুল হতে পারে, কিন্তু এদের যে ত্যাগ, সেই ত্যাগকে আমরা অস্বীকার করতে পারি না। এদের ত্যাগকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আমার পরে আমি আলোচনা করব। যাই হোক, আমরা 1947 সালে দেখছি ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষকে স্বাধীনতা দেবে, তার জন্য আইন পাশ করছে। আইনের নাম হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ভারতবর্ষের নেতারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দেশকে ভাগ করে নিয়ে স্বাধীনতা নিচ্ছে। স্বাধীনতার প্রাক্কালে নেতাজির আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, জাপান পরাজিত না হলে হয়তো আজাদ হিন্দ বাহিনীর মাধ্যমে সংগ্রামে জয়যুক্ত হয়ে ভারত স্বাধীন হতো। আমরা লক্ষ্য করেছি 1946 সালে নৌবিদ্রোহ, যারা ব্রিটিশ সেনাবাহিনীতে নৌবাহিনীতে চাকরি করত, তাদের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ, অত্যাচার, তার বিরুদ্ধে সশস্ত্র লড়াইকে কংগ্রেস সমর্থন করেনি, মুসলিম লীগ সমর্থন করেনি। তাদের এক একটা উক্তি আছে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তাদের এই লড়াইকে তারা স্যালুট জানানো তো দূরের কথা, উপহাস করেছে। তার কারণ তারা জানত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে হিটলারের একের পর এক আক্রমণের পরে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সামরিক শক্তি দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিক শক্তি দুর্বল হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার স্টেটে পরিণত হচ্ছে, ওদিকে সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার স্টেটে পরিণত হচ্ছে। ব্রিটিশ শক্তি কিন্তু যে উপনিবেশিক শক্তি প্রথম মহাযুদ্ধের আগে গোটা বিশ্বের রাজনীতিতে প্রভাব বিস্তার করত, মূল ক্ষমতা ছিল প্রথম মহাযুদ্ধের আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। আর দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা দেখছি তার শক্তি, সে তার নিজের দেশকে সামাল দিতে পারছে না। সে কি করে ভারতবর্ষের মতো এত বড় উপনিবেশকে সামাল দিবে? তাই তারা ডিসিশান নিয়ে ফেলেছে। ওই 1942-43 সালে তাদের ডিসিশান, ক্ষমতা হস্তান্তর করব। ক্রিপস মিশন পাঠিয়েছে, তারা একা ক্যাবিনেট মিশন পাঠিয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে। একটা কথা মনে রাখা, মানে কি, যে স্বাধীনতার জন্য কত মানুষ প্রাণ দিয়েছে, নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করেছে, আর তাদের প্রতি যদি এতটুকু সম্মান দেওয়া হতো, তাহলে ভারতবর্ষের নেতারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে স্বাধীনতায় যেত না, সমর্থন করত আজাদ হিন্দ বাহিনীর আন্দোলনকে, সশস্ত্র লড়াইকে সমর্থন করত নৌবিদ্রোহের সশস্ত্র লড়াইকে। তা না তো উপহাস করেছে। মুসলিম লীগের নেতা জিন্না, তিনিও সাপোর্ট করেননি। তারা ভারতবর্ষের নেতারা ক্ষমতা পদের জন্য তারা দেশকে ভাগ করে নিয়েছে। আজকের যে সমস্যা, দুটি রাষ্ট্রের মধ্যে যে বিরোধ, এই বিরোধ হয়তো থাকতো না। তাহলে আমরা দেখেছি যে স্বাধীন ভারতবর্ষে আমরা যে ব্রিটিশ আমলে যতগুলো আইন নিয়ে আমরা আলোচনা করলাম, 1793 সালে রেগুলেটিং অ্যাক্ট, অ্যামেন্ডিং অ্যাক্ট, 1761 সালে, 1764 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1786 সালে এর অ্যাক্ট, 1793 সালে চার্টার অ্যাক্ট, 1813 সালের চার্টার অ্যাক্ট, 1833 সালের চার্টার অ্যাক্ট, 1853 সালের চার্টার অ্যাক্ট, তারপরে ক্রাউন রুল, 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1861 সালে
কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1909 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই আইনগুলোকে আমরা চুলচেরা হিসাব করি। বিশেষ করে 1935 সালের যে আইন, সেই আইনের অনেক বিষয় ভারতবর্ষের সংবিধান রচয়িতারা, গণপরিষদের সদস্যরা, ড্রাফটিং কমিটির সদস্যরা প্রত্যেকেই ওই আইনগুলিকে গুরুত্ব দিয়েছে। এবং ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র, ব্রিটেনের অনুকরণে, ভারতবর্ষের যে শাসনতান্ত্রিক রীতিনীতি, ব্রিটেনের অনুকরণে অনেক কিছু বিষয় আছে আমরা দেখব ভারতবর্ষের সংবিধানে উল্লেখ করেছে। ন্যায়, স্বাধীনতা, সাম্য, এগুলো ভারতবর্ষের সংবিধানে উল্লেখ আছে। এইগুলো ছিল বিপ্লবীদের আদর্শ। সেগুলোকে ভারতের গণপরিষদের সদস্যরা নিতে বাধ্য হয়েছে, গ্রহণ করতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের সংবিধান রচয়িতারা সংবিধানকে গণভোটে দেয়নি। সংবিধান রচনার ক্ষেত্রে ব্রিটিশ যে শাসনের প্রক্রিয়া, ব্রিটিশ শাসনের যে আইন, সেই আইনগুলিকে ফলো করেছে। তাই আজকে আমরা আলোচনা থেকে একটা কনক্লুশনে আসব যে ব্রিটিশ সরকারের তৈরি আইন, ব্রিটিশ পার্লামেন্টের তৈরি আইনের প্রভাব ভারতবর্ষের সংবিধান তৈরির ক্ষেত্রে রয়েছে। আমরা আলোচনা করব ভারতের সংবিধান সম্পর্কে, বিস্তারিত আলোচনা। আমরা দেশে বাস করি, সংবিধান মানব না এই কথা হয় না। আমরা প্রত্যেকেই শাসিত সাধারণ মানুষ, অত্যাচারিত, শোষিত, বঞ্চিত সমস্ত মানুষ। আর যারা শোষক, যারা জনগণের পয়সা আত্মসাৎ করে, তারাও আমরা সবাই কিন্তু এই সংবিধানকে মেনে চলি। এই সংবিধান নিয়ে গর্ববোধ করি। কিন্তু সংবিধানকে যদি আমরা প্লাস মাইনাস করে আলোচনা করতে যাই, এক জায়গায় যে অধিকার দিয়েছে, অন্য জায়গায় গিয়ে সেই অধিকার ক্ষুণ্ণ হয়েছে। মার্কিন সংবিধান তৈরির ক্ষেত্রে তারাও সেটাও বুর্জোয়া সংবিধান। সে দেশের ক্যাপিটালিস্টরা সংবিধান তৈরি করেছে। শ্রমজীবী মানুষের কোনো প্রতিনিধি ছিল না। ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে শ্রমজীবী মানুষের, অবহেলিত মানুষের, 80-90% মানুষের, শোষিত বঞ্চিত মানুষের কোনো প্রতিনিধি ছিল না। ভারতবর্ষের জাতীয় সংগ্রামের নেতৃবৃন্দ, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভয় পেত শ্রমিক আন্দোলনকে। আমরা দেখেছি মামলায় জড়িয়ে দিয়েছে যে যারা কমিউনিস্ট লিডার ছিলেন, যারা শ্রমিক শ্রেণীর আন্দোলনকে সমর্থন করতেন, ভারতবর্ষে সেই অর্থে শ্রমিকরা সংগঠিত হতে পারেনি। ভারতবর্ষের কৃষকরা সেই অর্থে সংগঠিত হতে পারেনি। ভারতবর্ষের কৃষকদের আন্দোলনকে ভারতবর্ষের গণপরিষদের সদস্য যারা, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে যারা সম্পদশালী শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে, তারা কিন্তু তেভাগা আন্দোলনকে সমর্থন করেনি। অনেক সমস্যা, নিজেদের স্বার্থকে কায়েম করার জন্য উদারনৈতিক গণতন্ত্রের যে ভালো দিকগুলো আছে, সেই ভালো দিকগুলোকে, সমাজতন্ত্রের অনেক কথা ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ আছে। ভারত সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গড়ে তুলবে, ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করবে, এই যে গালভরা স্লোগান, গালভরা বক্তব্য সংবিধানের পাতায় লেখা আছে, কতটা বাস্তবে রূপায়িত করতে ইচ্ছুক ছিলেন তারা, সেই বিষয়টা খুবই সন্দেহের ব্যাপার। তাই আমরা বলবো, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতের উপর যে অত্যাচার নিপীড়ন করেছে, কত হাজার লক্ষ লক্ষ মানুষের, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের প্রাণ গিয়েছে। আর যারা ভারতবর্ষের সম্পদশালী মানুষ, যারা জমিদারের বেটা, যারা শিল্পপতি শ্রেণীর বেটা, তারা ইংল্যান্ডে গিয়ে তারা পড়াশোনা করে স্যুট বুট কোট পরে তারা ভারতবর্ষের জাতীয় আন্দোলনকে পরিচালনা করেছে। ভারতবর্ষের যে সশস্ত্র সংগ্রাম যেটা হওয়ার কথা ছিল,
সেটা কিন্তু জাতীয় কংগ্রেস সমর্থন করেনি। ওই আবেদন নিবেদনের নীতি, তারপরে সংগ্রামশীল জাতীয়তাবাদ, সেটাও কিন্তু যে সশস্ত্র লড়াইকে সাপোর্ট করবে। আমরা পৃথিবীর ইতিহাস দেখতে পাবো যে জার্মানির ঐক্য আন্দোলন যদি আমরা দেখি, আমরা অবাক হয়ে যাব। জার্মানির ঐক্য আন্দোলনের নেতা বিসমার্ক 3খানা যুদ্ধের মধ্য দিয়ে 3টি দেশকে লড়াইয়ের মধ্য দিয়ে 8 বছরের মধ্যে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আমাদের খুব লজ্জার ব্যাপার। যাই হোক, আমরা দেশে বাস করব, দেশ আমাদের আগে। কিন্তু দেশের মানুষের, দেশের নেতাদের সম্পর্কে কাদের কথা ইতিহাসে লেখা আছে, কাদের কথা লেখা হয়নি, সেই বিষয়টা আমাদের সংবিধান আমরা পড়ব, আমরা চাকরি পাওয়ার জন্য পড়ব, আমরা একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য পড়ব, কিন্তু আমাদের যেটা সত্য কথা সেটা কিন্তু আমাদের জানতে হবে। আমাদের ছাত্রছাত্রী তারা যদি সচেতন না হবে, তারাই হলো দেশের ভবিষ্যৎ। তাই আমি বলবো, ভারতবর্ষের জাতীয় সংগ্রামের ইতিহাসের উপর আমি পরে আমাদের এটা হলো নেট ব্যুরোতে আছে এই বিষয়টা, নেট ব্যুরো সিলেবাসের আজকের আলোচনা হচ্ছে যে ব্রিটিশ উপনিবেশিকতাবাদের প্রভাব, ব্রিটিশ উপনিবেশিকতাবাদের অবদান ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে। এটা ওদের যে শাসনের যে পজিটিভ দিক, যে বিভিন্ন আইনগুলো আমি বলেছি, এগুলো পজিটিভ দিক। ওরা কীভাবে শাসন করছে, আমাদেরও সেইভাবে শাসন করতে হবে। তার জন্যেই ভারতবর্ষের সংবিধানে আমরা লক্ষ্য করব, পরের অনেক বিষয় আমরা সাবজেক্ট ম্যাটারগুলো আমি টালি করে বলবো, সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই সমস্ত বিষয়গুলো আছে। বহুদলীয় ব্যবস্থা আমাদের ভারতবর্ষে, যেটা সংবিধানে লেখা ছিল না সেই সময়, পরবর্তীকালে নেওয়া হয়েছে। যাই হোক, আমরা দেখব যে ব্রিটিশ উপনিবেশিক শাসনকালের যে শাসনতান্ত্রিক সংস্কার, যে শাসন ব্যবস্থা, যে শাসনের রুল, যে নামই আইন হোক না কেন ব্রিটিশ পার্লামেন্ট করেছে, তারই অবদান ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে রয়েছে। আমরা দেখেছি যে তোমরা গণপরিষদ গঠন করো, ভারতবর্ষের জাতীয়তাবাদী নেতারা ভারতবর্ষকে তারা ভালোবাসেন আমরা ধরে নিব। তারা কি প্রশ্ন করেছে? যারা আমাদের উপর 190 বছর ধরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, আমরা অনেক অত্যাচারের কথা ইতিহাসে লেখা পাইনি, কিন্তু সাধারণ মানুষের, বয়স্ক মানুষের কাছে আমরা শুনেছি। এটা মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া মানে সত্যকে অস্বীকার করা। কিন্তু আমাদের সংবিধান মেকাররা বুট পরা, স্যুট পরা, ইংল্যান্ডের শিক্ষায় শিক্ষিত, বিদেশে গিয়ে পড়াশোনা করেছে, অনেক ডিগ্রি নিয়েছে। কেউ কিন্তু শ্রেণীগতভাবে ভাবেননি। ডক্টর বি আর আম্বেদকর থেকে শুরু করে জওহরলাল নেহরু, গান্ধীজি থেকে শুরু করে, গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে যদি পিছিয়ে দিয়েছে বলা যায়, সেটাও কিন্তু ভুল হবে না। যাই হোক, জাতির জনক, তাকে সম্মান করতে হবে। তার যে অহিংসা নীতি, সততা নীতি, সেটা আমাদের মানতে হবে প্রত্যেকটা মানুষেরই জীবনে। কিন্তু সব জিনিস দিয়ে সব কিছু হয় না। স্বাধীনতার জন্যে লড়াই করতে হয়। স্বাধীনতা ভিক্ষা নয়, স্বাধীনতা জন্মগত অধিকার। তো এই ভিক্ষার ঝুলি ভারতবর্ষের নেতারা কাঁধে করে বহুদিন ধরে বয়ে বেরিয়েছে। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, মানে স্বাধীনতা দাও। আর ওদের যখন ইচ্ছা হয়েছে, কোনো পরিস্থিতি, কোনো উপায় নেই, আন্তর্জাতিক পরিস্থিতি, তার পরিস্থিতিই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।